আসসালামু আলাইকুম। বাংলাদেশের একটি ইসলামিক রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা হাত পাখা প্রতীকের যেই রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দল বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আজকে যেই এমপিগণ শপথ গ্রহণ করেছেন, সেই এমপিদের মধ্যে বা এই নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখা প্রতীক কতটি আসন পেয়েছে, এই আলোচনা বাংলাদেশে তীব্র আকারে ধারণ করেছে। মানুষের মুখে মুখে প্রশ্ন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কতটি আসন পেল? শাইখে চরমনাইর আসনটি কেন পেল না? ইসলামী আন্দোলনের প্রার্থীরা কিভাবে মাত্র একটি আসন পেল? অনেকের মুখে এই ধরনের অনেক প্রশ্ন আছে। তো যদি আমরা রাজনৈতিক হিসাব বা আমরা রাজনৈতিক বিশ্লেষণের দিকে যাই, যদি আমরা বাংলাদেশ জামাতে ইসলামী এই দলটির সাথে যদি আমরা পার্থক্যের মধ্যে যাই, সেক্ষেত্রে প্রথমতই দেখতে হবে যে বাংলাদেশ জামাতে ইসলামী প্রতিষ্ঠার 48 বছর পর প্রথম আসন পেয়েছিল এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠার 17 বছর পরে আসন পেয়েছে। এটি ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জনগণের বোঝা উচিত যে ইসলামী আন্দোলন এখান থেকে এগিয়ে আছেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ যেই প্রথম সংসদে প্রবেশ করলো, তারা সারা বাংলাদেশ থেকে 2.70% ভোট পেয়েছেন। তার মানে ইসলামী আন্দোলন বাংলাদেশ যে নীতি আদর্শকে ধারণ করে এবং ইসলামী আন্দোলনকে ভালোবাসে, বাংলাদেশের 2.70% মানুষ ইসলামী আন্দোলনকে ক্ষমতায় দেখতে চায় এবং এখানে 31.something ভোট পেয়েছেন জামাত ইসলামী, যেখানে জামাত ইসলামী 84 বছরেরও অধিক একটি সংগঠনের বয়স, রাজনৈতিক দলটির বয়স। সেক্ষেত্রে এখানেও যদি হিসাব করতে যাই তাহলেও ইসলামী আন্দোলন এগিয়ে আছেন। জামাত ইসলামী 2008 সালে মাত্র 2টি আসন পেয়েছেন এবং ইসলামী আন্দোলন 2026 সালে এসে এবং ইসলামী আন্দোলনের জন্য প্রথম সুষ্ঠু নির্বাচন অংশগ্রহণ ছিল, এটাই প্রথম। আর এই প্রথম নির্বাচনটি ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আসন লাভ করছে। অনেকেই বলছে যে জামাত ইসলামের সাথে ইসলামী আন্দোলন গেলে অনেকগুলো আসন পেত, এটি বাস্তবতা, এটি ঠিক আছে, কিন্তু তাতে ইসলামী আন্দোলনের যে সাংগঠনিক শক্তি, ইসলামী আন্দোলনের ভোট কত শতাংশ আছে এটি প্রকাশ পেত না। কারণ যদি তারা 11 দলের সাথে জোটে থাকতো, সেই 11 দলের পক্ষ থেকে যার সাথে সমঝোতা হতো সেই প্রার্থীকে সেখানে দেওয়া হতো। তার মানে 11 দলের লোকজন ওই প্রার্থীকে ভোট দিত। জামাত ইসলামী যে 31% ভোট পেয়েছেন, এটিও কিন্তু 10 দল যারা আছে সবাই মিলে তাদেরকে ভোট দিয়েছেন। সারা বাংলাদেশে তাদের সাথে কিন্তু আসন সমঝোতা হয়েছেন, কিন্তু ইসলামী আন্দোলনের কিন্তু কারোর সাথে কোনো ধরনের আসন সমঝোতা হয়নি। শেষে তারা একাই ভোটে অংশগ্রহণ করে এই যে ভোটটি তারা একারাই পেয়েছে। সুতরাং ইসলামী আন্দোলনের যে রাজনৈতিক শক্তি সেটি কিন্তু প্রকাশ পেল। এক্ষেত্রে বাংলাদেশের মানুষের এই জিনিসটা আরও ইতিবাচকভাবে দেখা উচিত এবং ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা যারা আছেন, যারা ইসলামী আন্দোলনের শুভাকাঙ্ক্ষী আছেন, তাদেরও এই বিষয়টি ইতিবাচকভাবে চিন্তা করা দরকার এবং এখান থেকে ইসলামী আন্দোলনের কিন্তু সাংগঠনিকভাবে বিশাল একটি শিক্ষাও তারা অর্জন করেছেন যে একটি আসন পেলাম। এখন তাহলে আমাদের এখানে ভুল ত্রুটিগুলো কী ছিল না ছিল এগুলো কিন্তু ইসলামী আন্দোলন অবশ্যই বিচার বিশ্লেষণ করবে, যার ফলে ইসলামী আন্দোলন এককভাবে তারা কিন্তু বিচার বিশ্লেষণ করে চিন্তাভাবনা করে আগামীতে মানুষের জন্য যদি কাজ করতে পারে এবং যদি আগামীতে তারা এর চেয়ে সুন্দর প্রস্তুতি নিয়ে আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, তাহলে কিন্তু ইসলামী আন্দোলনের যে ফলাফল আরও ভালো হওয়ার সম্ভাবনা আছে। এবং যারা বিভিন্ন ধরনের
প্রশ্ন করেছেন যে জামাত ইসলামী আন্দোলনের সাথে আজকে যদি থাকতো তাহলে জামাত ইসলামী সরকার গঠন করত এবং হাত পাখা অনেকগুলো আসন যেত, এই কথাগুলো এখন বলে আসলে আমাদের সাধারণ জনগণ যারা আছি এগুলো বলে আমাদের কোনো লাভ নেই। যে কোনো কারণগুলো অনেক আগে বলা হয়েছে এবং আপনারা দেখেছেন, কিন্তু যে কোনো কারণেই এই যে সমঝোতাটি হয়নি। এখানে যেহেতু জামাত বড় দল হিসেবে ছিল, জামাতের সরকার গঠন করার কথা ছিল, জামাত হাত পাখাকে তাদের সাথে রাখতে পারেনি, সুতরাং ব্যর্থতা হিসেবে জামাতেরই কাঁধে বেশি যায়। সুতরাং এটি বলে আর লাভ নেই, যা হওয়ার হয়ে গেছে। জামাত ইসলামও বর্তমানে ভালো একটি শক্তি হিসেবে বাংলাদেশে কাজ করতে পারবে এবং তারা প্রধান বিরোধী দলও কখনো ছিল না, তারা প্রধান বিরোধী দল হয়েছে এবং অনেকগুলো আসন পেয়েছে। এটিও জামাতের জন্য আসলে বড় একটি পাওয়া এবং জামাত ইসলামী বুঝতে পেরেছে যে সারা দেশে তাদের ভোট কত আছে এবং তারাও যে বিচার বিশ্লেষণ করে বুঝতে পেরেছে যে তাদের সমর্থক কিভাবে তারা সারা বাংলাদেশ থেকে কত পার্সেন্ট ভোট পেতে পারে বা কত পার্সেন্ট পেয়েছে। সুতরাং সকল দুইটা দলেরই একটি আলাদা হিসাব হলো। এটি রাজনীতির জন্য একটি ভালো। আমরা বলি যে ইসলামী আন্দোলনকে নিয়ে সবাই এখন ইতিবাচক দেখুন, জামাতে ইসলামকে নিয়েও ইতিবাচক দেখুন, যাতে তারা বিরোধী দল হিসেবে সরকার দলের সাথে কাজ করে এবং জনগণের হয়ে সরকার দলকে ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিতে পারে। এবং যদি কখনো সরকারের এমন কোনো সিদ্ধান্ত আসে যে এটা জনগণের জন্য হয়তো ভুল হতে পারে, এসব সিদ্ধান্ত তারা সেগুলো ধরিয়ে দিতে পারবে বা তারা তাদের সাথে বিরোধী দলগুলো সরকারের সাথে আলাপ আলোচনা করে সমন্বয় করতে পারবে। যার ফলে আমরা এখন আশাবাদী যে সরকারও জনকল্যাণে কাজ করবে, অবশ্যই কাজ করবে। এবং বিরোধী দলগুলো যারা আছে, কারণ বিরোধী দলের কাছেও অনেক ভোট আছে, তাদেরও অনেক সমর্থক আছে, তাদের নিয়ে সরকার যদি কাজ করে, অবশ্য সরকার কিন্তু সংকেত দিয়েই দিয়েছেন যে সরকার তাদের সাথে কাজ করবেন। এই সংকেতটি হলো যে সরকার বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে দেখা করেছেন, তারপর ইসলামী আন্দোলনের আমির পীর সাহেব চরমনের সাথে দেখা করেছেন এবং নাহিদ ইসলামের সাথে দেখা করেছেন। বাংলাদেশে এই প্রধান বিরোধী দল কিন্তু বর্তমানে 3টি আছে। সুতরাং সরকার কিন্তু আপাতত বুঝাতে চেয়েছেন যে আমরা আপনাদের নিয়েই এগোতে চাই। তো আমরা জনগণ কিন্তু এক্ষেত্রে খুবই আশাবাদী। সুতরাং এখন কেউ কারো, আমরা জনগণ যারা আছি জামাত চরমনার দোষ আলাদা আলাদা না দেখে আমরা দুইটা দলকে ইতিবাচক হিসেবে দেখে সামনে আগাতে পারি, যাতে তাদেরও আমরা আলোচনা করতে পারি, তারাও যেন আমাদেরকে সুযোগ দেয়, সেটাও আমরা আশাবাদী। এবং তারা যেন জনগণের যে আশা আকাঙ্ক্ষা আছে সেগুলোও যেন সরকারের কাছে তুলে ধরতে পারে, এই জন্য আমরা আশাবাদী। সর্বোপরি কথা হলো আমরা সকলেই এখন ইতিবাচক হওয়া দরকার। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সকলকে।